দুই ফুলের লড়াইয়ের পরবর্তী এপিসোডে আমি আপনাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো কালে শাসক ছিলেন? প্রশ্নটা শুনে আপনারা ঘাবড়ে যাবেন না, ভাববেন না আমার এই এত অল্প বয়সেই সেনিলিটি হয়ে গেছে, বা আমি আপনাদের সঙ্গে ইয়ার্কি করব বলে এই প্রশ্নটা করছি। দেখুন, এই প্রশ্নটা আমার মনে দীর্ঘদিন ধরে খেলা করছে। আজকে মনে হলো দুই ফুলের যুদ্ধে এটা একটা খুব ইন্টারেস্টিং এপিসোড হতে পারে, তাই আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। একটা সহজ প্রশ্ন দিয়েই শুরু করা যাক। একজন মুখ্যমন্ত্রীর কাজ কি বলুন তো? রাজ্য চালানো, উন্নয়ন করা, মানুষের জীবনের মান যাতে উন্নত হয় সেটা দেখা। আমি শুধু গোদা তিনটে কর্তব্যের কথা বলছি। এবং আরেকটা খুব অবশ্য কর্তব্য হলো কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে রাজ্যের সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করা। এই চারটে আমার মতে একজন মুখ্যমন্ত্রীর প্রাথমিক কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলে থাকি 15 বছর মুখ্যমন্ত্রী, কিন্তু এই 15 বছরে তাকে দেখে আপনাদের কি একদিনও মনে হয়েছে যে তিনি শাসক হয়েছেন, বিরোধী নেত্রী আর নন? ইনফ্যাক্ট মমতারও কি মনে হয়েছে যে তিনি এখন শাসক, বিরোধী নেত্রী নয়? আমার অন্তত তা মনে হয় না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক পরিচয় অর্থাৎ পলিটিক্যাল আইডেন্টিটি, সেটা তৈরি হয়েছিল না বলতে বলতে বলতে, সব কিছুতেই না। বাম সরকারে না, কেন্দ্রকে না, টাটাকে না, সেনাবাহিনীকে না, সিবিআইকে না, সুপ্রিম কোর্টকে না, হাইকোর্টকে না। এখন মুশকিল হয়ে গেছে, যতদিন তিনি বিরোধী নেত্রী ছিলেন ততদিন এই উপর্যুপুরি সব ব্যাপারে না বলার একটা মূল্য ছিল। বস্তুত এটাই ছিল তার রাজনৈতিক জীবনের অস্ত্র। এই অস্ত্র প্রয়োগ করতে করতে দীর্ঘদিনের লড়াইয়ের শেষে তিনি 34 বছরের বাম শাসনের অবসানের পথ প্রশস্ত করতে পেরেছিলেন। কিন্তু আপনারা কি কল্পনা করেছিলেন যে ক্ষমতায় আসার পরেও তিনি এই একই ভূমিকায় নিজেকে রেখে যাবেন, কিংবা সেই একই অস্ত্র ব্যবহার করতে থাকবেন? শাসক হলে না বলার আগে একটা হিসেব করতে হয়, কার সাথে লড়ছি, কেন লড়ছি, এই লড়াইয়ে আমার রাজ্যের লাভ না ক্ষতি। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এই হিসেবটা মনের মধ্যে রাখেননি, অথবা রাখতে চাননি। কেননা তার রাজনীতির অক্সিজেনটাই হলো কোনো না কোনো প্রতিপক্ষকে বেছে নিয়ে, যদি প্রতিপক্ষ না থাকে তাহলে একজন প্রতিপক্ষকে কল্পনা করে নিয়ে তার সঙ্গে শুধু লড়াই করা, ঝগড়া করা, না বলা, পারলে দুটো গালমন্দও করে দেওয়া। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সবচেয়ে বড় কারণ ছিল, না বলতে পারা। আর এবার 2026-এ যদি তার সত্যি শাসনের পতন হয় তাহলে একই কারণে হবে বলে আমার ধারণা। আমি বেশি কিছু বলতে চাই না। আপনাদের স্মরণে আছে বামফ্রন্ট সরকার এ রাজ্যে আসার পরে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, এটাই ছিল তাদের প্রথম অস্ত্র, এবং যে অস্ত্রটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত ছিল। কেননা এই যে মাসুল সমীকরণ নীতি,
কেন্দ্র চালু করে দিয়েছিল জওহরলাল নেহরুর আমল থেকে, তার ফলে পশ্চিমবঙ্গ তার ন্যাচারাল অ্যাডভান্টেজ অ্যাজ এ প্রডিউসিং স্টেট হারিয়ে ফেলেছিল, এবং তার ফলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়। শেষ পর্যন্ত এই মাসুল সমীকরণের নীতি বিলুপ্ত হয় নরসিংহ রাও ক্ষমতায় আসার পরে। তিনি ক্ষমতায় এসেছিলেন কবে? 1991-এ। বামফ্রন্ট এসেছিল কবে? 77-এ। যেই একবার পারমিট লাইসেন্স কোটা উঠে গেল, মাসুল সমীকরণ নীতি অপ্রাসঙ্গিক হয়ে গেল, তখন দেখুন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে মতবিরোধ ছিল সেটা যতটা আদর্শগত, ততটা কিন্তু দেনা পাওনার নিয়ে নয়। তারপরে যখন বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় এলেন, তখন আমরা এক কেন্দ্র রাজ্য সম্পর্কের একেবারে উলট পুরাণের গল্প দেখতে পেলাম। বুদ্ধবাবু ছিলেন সিপিআইএমের মুখ্যমন্ত্রী, অথচ তখন এনডিএ শাসন করছে দিল্লি। এনডিএ নেতাদের সঙ্গে, বিশেষ করে এল কে আডবাণীর সঙ্গে, যিনি তখন ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার দুটোই, তার সঙ্গে বুদ্ধবাবুর ব্যক্তিগত ইকুয়েশন আপনারা কল্পনাও করতে পারবেন না। আদবানি সাহেব আমাকে নিজে বলেছেন যে বুদ্ধ জ্যোতিবাবুর মতো কোনো সূচিবায়ুগ্রস্ততায় ভোগে না। ও দিল্লি আসার আগে আমাকে একটা টেলিফোন করে বলে আমি একটু দেখা করতে চাই, আমি সঙ্গে সঙ্গে ওকে সময় দিয়ে দিই। তার চেয়েও বড় কথা, ও যেসব দাবি দাওয়া আনে আমি জানি যে ও সেইগুলো সঙ্গত বলেই ও এনেছে, সেগুলোকে অনুমোদনও করে দিই, যেটা আমি অনেক সময় বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে করি না। আর কলকাতায় আমি বুদ্ধদেব বাবুকে এ প্রসঙ্গে যতবার প্রশ্ন করেছি, তিনি বলেছেন আমার লড়াই করার কি আছে, বিজেপির সঙ্গে আমাদের লড়াই রাজনৈতিক আদর্শগত। ওরা দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চায়, আমরা বানাতে দেব না। কিন্তু তার মানে কি এই যে প্রশাসক হিসেবেও আমাকে সুকুমার রায়ের সেই ছড়ার মতো ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা, এই নীতি মেনে চলতে হবে? আডবাণীজিকে আজ পর্যন্ত আমি যা যা রিকোয়েস্ট করেছি তিনি প্রত্যেকটা রক্ষা করেছেন। এরপরে অযথা আমি তার সঙ্গে বৈরিতা দেখাতে যাব কেন? দ্যাট ওয়াজ দ্য জব অফ এ চিফ মিনিস্টার। জ্যোতিবাবু মুখে যতই বলুন, দিল্লিতে গেলে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা না করে আসতেন না। পরবর্তীকালে জ্যোতিবাবুকে তো রাজীব গান্ধী আঙ্কেল বানিয়ে নিয়েছিলেন। যতবার দিল্লি যেতেন তার বেশিরভাগ সময় তার এই বন্ধুর পুত্রর বাড়িতে তিনি ডিনার খেতে যেতেন। বলতে গেলে কংগ্রেসের একজন, কি বলবো, নন পেড কাউন্সিল ছিলেন জ্যোতি বোস। এটা তিনি তার যে আদর্শগত লড়াই সেখান থেকে সরে এসে করেননি। কিন্তু জ্যোতিবাবুর ক্ষেত্রে এটা ছিল ব্যক্তিগত, কেননা ইন্দিরা ছিলেন তার বন্ধু, বন্ধু মানে ঘনিষ্ঠ বন্ধু, আর ইন্দিরার পুত্র স্বভাবতই তার কাছে স্নেহের পাত্র ছিল। আর বুদ্ধবাবুর সঙ্গে আডবাণীর সম্পর্কটা ছিল কেজো, আমার কাজ দরকার, এই কাজটা আমাকে আদায় করে আনতে হবে। আডবাণীজি করে দেন, অ্যান্ড দ্যাটস ওয়াই আই অ্যাম ফ্রেন্ডলি উইথ হিম, পিরিয়ড। এবার আসুন মমতার সঙ্গে মোদি সরকারের
সম্পর্কের ইতিহাসটা একবার দেখি। মোদি আসার আগে 2 বছর, 11তে তিনি এসেছিলেন, তারপরে 3টি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে তখন ইউপিএ সরকার, তাদেরও জোর সংঘাত হয়েছিল। আপনাদের স্মরণে থাকতে পারে, ক্ষমতায় আসার পরেই মমতা বাচ্চা মেয়ের মতো আবদার করতে শুরু করেন যে বামফ্রন্ট সরকার যে ঋণ নিয়ে আছেন তা শোধ করার দায় তিনি নেবেন না। অতএব কেন্দ্রকে এই ঋণের উপর হয় মোরাটোরিয়াম ডিক্লেয়ার করতে হবে, আর নয়তো রাইট অফ করে দিতে হবে। পাকচক্রে তখন কেন্দ্রের অর্থমন্ত্রী ছিলেন প্রণববাবু। প্রথম দিকে তিনি এগুলো গায়ে মাখতেন না, পরবর্তীকালে যখন মমতা এসব নিয়ে হুঙ্কার শুরু করল, তখন তিনি মমতাকে মুখের উপর বলে দিয়েছিলেন যে তোর সুবিধের জন্য তো দেশ চলবে না, দেশ কিছু প্রতিষ্ঠিত নিয়ম কানুন আইন ইত্যাদির উপর দাঁড়িয়ে চলে, সুতরাং তুই গলা ফাটিয়ে যা, আমরা কিন্তু তোর এই দাবি মানব না। সেই জন্যেই কিনা জানি না, ক্ষমতায় আসার 1 বছরের মধ্যেই মমতা কংগ্রেসকে তার সরকার থেকে তাড়িয়ে দিয়েছিল। অনেকে বলেন 2011-র জয় হচ্ছে মমতার, আমার বক্তব্য একেবারেই নয়। 2011 সালে মমতার জয় ছিল একটা কোয়ালিশনের জয়, যার মধ্যে মমতা ছিলেন ডমিনেন্ট পার্টনার, সঙ্গে কংগ্রেস ছিল, এসইউসিআই ছিল, মাওয়িস্টরা ছিল। ফলে এই যে একতরফা মমতাকে যারা ওই আর কি গেম চেঞ্জার বলে সারাক্ষণ মনে করে থাকেন, তারা কিন্তু এই যে অন্য ফ্যাক্টরগুলো সেগুলো নিয়ে আলোচনাই করেন না। না করুন, সেটা তাদের ব্যাপার, তাদের বিভূষণ টিভূষণ এসব টিকিট বিধানসভায় পাওয়ার ব্যাপার আছে, খাদ্য দপ্তরে চাকরির ব্যাপার আছে, মুখ্যমন্ত্রীর দপ্তরে অথবা কোনো দপ্তরে বউ বা শালিকাকে ঢুকিয়ে দেওয়ার ব্যাপার আছে। আমার সেসব ব্যাপার নেই। ফলে যেটা সত্য আমি সেটা বলবই। সেই যে ধারা কনফ্রন্টেশনিস্ট, সেটা মোদি জমানাতেও একেবারে অব্যাহত থাকলো। কোন নরেন্দ্র দামোদর মোদির সঙ্গে, যার সঙ্গে তার সুসম্পর্ক করার সুযোগ ছিল সবচেয়ে বেশি। কেননা 2014 সালে যখন ভোট ডিক্লেয়ার্ড হয়নি, তখন কলকাতায় প্রচারে এসে সেই ঐতিহাসিক উক্তি করেছিলেন মোদি। তিনি বলেছিলেন, দিদিকে আমি চাই আমার সঙ্গে, দিদি যদি আমাদের সঙ্গে আসেন তাহলে আপনাদের হাতে 2টো লাড্ডু থাকবে, আমি রইলাম, দিদি রইল, আর মাথার উপরে রইলেন প্রণবদা। ভুলে গেছেন? যে কোনো কারণেই হোক মোদির সঙ্গে তিনি সমঝোতা করেননি, সেটা তার ব্যাপার, এ নিয়ে আমার কিছু বলার নেই। যে কাজটা তিনি অটল বিহারী বাজপেয়ীর বিজেপির সঙ্গে করেছিলেন, সেই কাজটা নরেন্দ্র মোদীর বিজেপির সঙ্গে করার তার কোনো প্রয়োজনও ছিল না, কারণ ততদিনে তিনি রাজ্যে এসে গেছেন। কিন্তু মোদি যে মমতাকে চেয়েছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অরুণ জেটলিকে দলীয় এক আলোচনায় মমতা কি করবেন সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন
যে ममता जी को तो हमारा साथ आना ही पड़ेगा, उनको क्या चारा বাছা है, অর্থাৎ ওনার উপায় কি আমাদের সঙ্গে না এসে। সে যাই হোক, তিনি আসেননি। তারপর থেকেই দেখা গেল মমতা আবার সেই বিরোধী নেত্রীর অবস্থানে চলে এসছে। দিল্লি শত্রু, বিজেপি শত্রু, মোদি শত্রু, ঠিক আছে, রাজনৈতিক বিরোধিতা যা বললাম থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হলো এই বিরোধিতার মূল্য কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন এবার, কিন্তু 15 বছর ধরে দিয়ে গেছে বাংলার মানুষ। আয়ুষ্মান ভারত, যা দিয়ে দেশের সর্বত্র গরিব মানুষ 5 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান, মমতা এই রাজ্যে ঢুকতেই দেননি। দেশের 28টা রাজ্য যে প্রকল্পে যোগ দিয়েছে, তিনি তার স্বাস্থ্যসাথীকে সেই প্রকল্পের চেয়ে উন্নততর বলে দাবি করেন। এটা যেমন তার এক গুয়েমি এবং ওই বিরোধী সত্তা থেকে করেন, আরেকটা হচ্ছে অশিক্ষাও এর পিছনে একটা কারণ আছে। দেখুন, দেশের 28টা রাজ্য সবাই বোকা, আর মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র চালাক, এ কথা মনে করার কোনো কারণ আছে কি? সে যাই হোক, এটা তিনি কেন নেননি? কেননা এটা মোদির প্রকল্প, অর্থাৎ মোদির অচ্যুত, তার প্রকল্পও অচ্যুত। বাংলার গরিব রুগী যখন সরকারি হাসপাতালে মেঝেতে শুয়ে থাকে, তখন তার কাছে এই রাজনীতির কোনো মূল্য থাকে কি? সে শুধু জানে অন্য রাজ্যের গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে, সে পাচ্ছে না। কিংবা ধরুন PM কিষাণ যোজনা, কৃষকদের জন্য বছরে 6,000 টাকা ভারতবর্ষের সর্বত্র কেন্দ্রীয় সরকার সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে থাকে। সারা দেশে কোটি কোটি কৃষক এই সুবিধে পাচ্ছেন। বাংলার কৃষক কিন্তু দীর্ঘদিন ধরে পাননি। কারণ জানেন তো কি? রাজ্য সরকার তালিকাটাই পাঠায়নি। তার মানে সমন্বয় করেনি। কেন করেনি? এটাও যে মোদির প্রকল্প। বাংলার চাষি কি জানে তার কি ক্ষতি হচ্ছে? জানে, কিন্তু সে কার কাছে যাবে? দেখুন, NRC এবং CAA নিয়েও একটু সূক্ষ্মভাবে বলা দরকার। দুটো ক্ষেত্রেই বৈধ আপত্তি থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক বিরোধিতা এক জিনিস, আর রাস্তায় নেমে রেল অবরোধ করে, হিংসা করে, রায়টে ইন্ধন দিয়ে বিরোধিতা করাটা কি রাজ্যের স্বার্থে ছিল? নাকি সেটা ছিল তার ভোট ব্যাংক রক্ষার রাজনীতি? বস্তুত এই ধরনের একটা সাপে নেউলে সম্পর্ক অকারণে তৈরি করার কারণে বাংলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে। কেন্দ্র রাজ্য সম্পর্ক মানে শুধু রাজনীতি নয়, মানে টাকা, মানে প্রকল্প, মানে পরিকাঠামো। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা হলো কেন্দ্রের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করা। নীতিন গাডকারি যখন রাস্তা বানাচ্ছেন, তখন আপনার রাজ্যের রাস্তার তালিকা আপনি পাঠাবেন। রেলমন্ত্রী যখন নতুন লাইন ঘোষণা করছেন, তখন দিল্লিতে গিয়ে দরবার করুন। শিল্প মন্ত্রণালয় যখন দেশের বিভিন্ন প্রান্তে বিনিয়োগের কথা বলছে, তখন আপনার রাজ্যকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করে তুলুন। এটা ভিক্ষা নয়, এটা যুক্তরাষ্ট্রীয় রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া। ওড়িশার নবীন পটনায়ক বিজেপির বন্ধু ছিলেন না, কিন্তু মোদির সঙ্গে তার সম্পর্ক এমন ছিল যে ওড়িশা যা সুবিধা চাইতো তাই কেন্দ্রের কাছ থেকে আদায় করে নিতে পারত। আজকে এই যে দেখছেন নীতিশ কুমার অথবা চন্দ্রবাবু নাইডু,
এরাও কি আপনারা মনে করেন যে খুব মোদি ভক্ত বা বিজেপির সঙ্গে চলতে খুব স্বস্তি বোধ করেন? আদৌ নয়। কিন্তু চন্দ্রবাবু নাইডুর কাছে এগুলো খুব তুচ্ছ ব্যাপার। সবচেয়ে বড় কনসার্ন হলো অন্ধ্রপ্রদেশের উন্নতি উন্নতি এবং উন্নতি। এখন মমতা কি সত্যিই বিশ্বাস করেন যে মোদি বাংলার শত্রু, নাকি এই রাজনীতির বয়ানটা তিনি নিজের প্রয়োজনে তৈরি করেছেন? আমার কেন জানি না মনে হয় দ্বিতীয়টাই সত্যি। কারণ দেখুন, যখন কেন্দ্রে ইউপিএ সরকার ছিল তখনও মমতার সঙ্গে কেন্দ্রের সম্পর্ক ভালো ছিল না। তিনি ইউপিএ সরকারের মন্ত্রীও ছিলেন, আবার বিরোধিতাও করতেন। এমন বিরোধিতা করতেন যে একদিন চোটে মোটে গিয়ে প্রণববাবু মমতাকে গেট আউট বলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক থেকে। সে কথা প্রণবদা আমাকে নিজেই বলেছিলেন। তার মানে হচ্ছে 2012-তে তিনি ইউপিএ থেকে বেরিয়ে এলেন। অর্থাৎ সমস্যাটা মোদিকে নিয়ে নয়, সমস্যাটা মমতার ইনহেরেন্ট রাজনৈতিক চরিত্রে। তিনি সংঘাত ছাড়া বাঁচতে পারেন না। সংঘাত না থাকলে তার রাজনীতির কোনো বিষয়বস্তুই নেই। কারণ উন্নয়নের কথা বলতে গেলে কাজ দেখাতে হয়, সুশাসনের কথা বলতে গেলে দুর্নীতি বন্ধ করতে হয়, শিল্পের কথা বলতে গেলে কারখানা তৈরি করতে হয়। এইসব কিছু না করে শুধু বলতে পারেন, তিনি বলেন দিল্লি আমাদের বঞ্চিত করেছে। আশ্চর্যের কথা, বাংলার একটা অংশ এই সকল দাড়িওয়ালা দাড়ি ছাড়া বিবিধ ভাতাজীবী সেটাকে বিশ্বাসও করেন। কিন্তু এই বয়ানে কিছু প্রশ্নের জবাব নেই। কেন বলছি সেটাও একটু ব্যাখ্যা করে বলি। শিক্ষা দপ্তর কি দিল্লি চালায়? শিক্ষক নিয়োগে দুর্নীতি কি দিল্লি করেছে? পুলিশ কি দিল্লির অধীনে? বকটুইতে মানুষ পোড়ানোর নির্দেশ কি দিল্লি দিয়েছিল? রাজ্যে প্রতিটি পাড়ায় পাড়ায় সিন্ডিকেট গঠন কি দিল্লির নির্দেশে তৈরি হয়েছে? কাটমানির টাকা কি দিল্লিতে যাচ্ছে? আরজি করের ধর্ষণের তদন্ত কি দিল্লি আটকে ছিল? এই প্রশ্নগুলোর জবাব তো এবার বাংলার মানুষ চাইবেই। তাই লক্ষ্য করে দেখবেন, এই প্রশ্নগুলোর একটা উঠলেই সেটাকে একেবারে চেঁচিয়ে মেচিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়। দিল্লি বাংলাকে বঞ্চিত করেছে, আমরা চুরি করব, হিসেব দেব না, যাদের বিরুদ্ধে দিল্লি ব্যবস্থা নিতে বলবে তাদের আড়াল করব, আর তারপরে টাকা না আসার কারণে বলবো আমরা বড় বঞ্চিত। এটা মোদির সঙ্গেও এর সম্পর্ক নেই, বিরোধিতার সঙ্গেও এর সম্পর্ক নেই। এটা হচ্ছে একটা নীতিবর্জিত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার বিশুদ্ধ ধ্যাসটামি। এর বাইরে আর কিছুই নয়। এটা রাজনীতির খুব পুরনো কৌশল, এমন নয় যে মমতা প্রথম করছেন এ কাজ। নিজের ব্যর্থতা ঢাকতে রাজনীতিকরা অনেক সময় বাইরের শত্রু তৈরি করেন। মমতা শুধু শত্রু তৈরি করেন না, শত্রুকে, আমার ধারণা বাড়িতে যখন উনি কি ট্রেডমিল না কি করেন তখনও ভাবতে থাকেন এই বেটা মোদিকে কি করে জব্দ করা যায়। যাই হোক, একবার মমতার শত্রুর তালিকাটার দিকে ঝট করে চোখ বুলিয়ে নিন। মোদি শত্রু, অমিত শাহ শত্রু, সিবিআই শত্রু, ইডি শত্রু, রাজ্যপাল শত্রু, সুপ্রিম কোর্ট মাঝে মাঝে শত্রু। যেমন আজকেই বলেছেন কোনো চেয়ারের কাছ থেকে আপনারা কোনো সুবিচার পাবেন না। মিডিয়া শত্রু, বিরোধী দল তো শত্রুই। এত শত্রু যার, তার কাছে বন্ধু কারা? কারা বলুন তো? যারা প্রশ্ন করে না, যারা মাথাটা এরকম করে থাকে, যারা কাটমানি নেয় আর চুপ করে থাকে। এই হলো মমতার বাংলা। একটা তুলনা দিই, নরেন্দ্র মোদী 2001 থেকে 2014 পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।
সেই সময় কেন্দ্রে ছিল কংগ্রেসের ইউপিএ সরকার। মোদির সঙ্গে কেন্দ্রের সম্পর্ক কি আদৌ ভালো ছিল? মোটেই না। কংগ্রেস মোদিকে বলতে গেলে ঘেন্না করত, আর মোদিও কংগ্রেসকে একেবারে সমান মাত্রায় অপছন্দ করতেন। এই পরিবেশের মধ্যেও মোদি কিন্তু গুজরাট চালিয়েছে। কেন্দ্রের সঙ্গে সংঘাত তার উন্নয়নের কাজকে কিন্তু থামাতে পারেনি, কারণ তিনি জানেন যে রাজনীতি একদিকে আর প্রশাসন আরেকদিকে। মমতা সেই ফারাকটা কখনো বোঝেনি বা বুঝতে চাননি। একজন শাসকের সাফল্য মাপা হয় তার রাজ্যের মানুষের জীবনের মান দিয়ে, রাস্তা দিয়ে, হাসপাতাল দিয়ে, স্কুল দিয়ে, কর্মসংস্থান দিয়ে। একজন বিরোধী নেত্রীর সাফল্য মাপা হয় তার আন্দোলন দিয়ে, ভাষণ দিয়ে, সংঘাত দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় মানদণ্ডে একেবারে 16 আনা সফল। তিনি ভুলে গিয়েছিলেন 15 বছর যে তিনি মুখ্যমন্ত্রী। সুতরাং ইতিহাস তাকে যে সুযোগ দিয়েছিল নিজের বিরোধী নেত্রীর পোশাকটাকে শাসক হওয়া অবস্থায় কুলুঙ্গিতে তুলে রেখে বাস্তববাদী প্রশাসন চালানোর নতুন পোশাক পরার সুযোগ তাকে ইতিহাস দিয়েছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করা দুরস্থান। সেটা যে সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে সেটা বুঝেই উঠতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।